আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হওয়ায় ছাত্র জনতার মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে অভিযোগ নাহিদ ইসলামের। দেশ গড়তে জুলাই পদযাত্রা করবে এনসিপি। নির্দিষ্ট সময়ে জুলাই সনদ বাস্তবায়নের আশঙ্কা ডক্টর আলী রিয়াজের। ঐকমত্যের আলোচনার গতি আশানুরূপ নয়, রাজনৈতিক দলগুলোকে স্থির দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান। সংখ্যানুপাতিক নির্বাচন, স্থানীয় সরকার ভোটের অজুহাতে সংকট সৃষ্টির ষড়যন্ত্র চলছে মন্তব্য মির্জা আব্বাসের। কথিত স্বৈরাচার দেশে অস্থিতিশীলতার অপচেষ্টায় লিপ্ত অভিযোগ রিজভির। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে স্থবির দেশের কর কার্যক্রম। চট্টগ্রাম সমুদ্র বন্দর সহ প্রায় সব বন্দরে অচলাবস্থা, ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি। এবং কুমিল্লায় ধর্ষণের ঘটনায় ৫ জন গ্রেপ্তার, গণপিটুনিতে গুরুতর আহত মূল হোতা ফজর আলী হাসপাতালে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এর ফলে ছাত্র জনতার মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়েছে। কারো অপেক্ষা না করে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে বলেও জানান তিনি। জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করে তিনি এসব কথা বলেন। এ সময় ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাসব্যাপী কর্মসূচি জানান দিতে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বলা হয়, আন্দোলনের সূচনার দিন ১ জুলাই থেকে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। দেশ গড়তে জুলাই পদযাত্রা শিরোনামে এই কর্মসূচি চলবে ৩০ জুলাই পর্যন্ত। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হওয়া পদযাত্রা দেশের ৬৪ জেলা প্রদক্ষিণ করে রাজধানীতে এসে শেষ হবে। ১৬ জুলাই যেদিন শহীদ আবু সাঈদ শহীদ হন, সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে। জুলাই ঘোষণাপত্র দেওয়ার বিষয়ে সরকারের সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। বলেন, আন্দোলনের সময়ে শেখ হাসিনার পদত্যাগের ১ দফা ঘোষণা হয়েছিল যেদিন, সেই ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার সামনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে। আশা করব সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী ৫ আগস্টের মধ্যে এই জুলাই সনদ রচনা করবে, সকল দলকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী, যেখানে রাষ্ট্রের যে মৌলিক সংস্কারের রূপরেখাটি সেটি উল্লেখ থাকবে। যদি সরকার বা যে কোনো রাজনৈতিক দল সেটি সম্মত না হয়, এটি অবশ্যই আমাদের দায়িত্ব এই ঘোষণাপত্রটি জনগণের উদ্দেশ্যে, জনগণকে সাথে নিয়ে এই ঘোষণাপত্র রচনা করা। এনসিপি ৫ আগস্টে ছাত্র জনতার মুক্তি দিবস পালন করবে জানিয়ে নাহিদ ইসলাম ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। রক্তের স্রোতের উপর ভর করে সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে যে রাজনৈতিক অগ্রগতি, সেটি এখন মূল্যায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ৭ম দিনের সংলাপে তিনি বলেন, জুলাই আন্দোলনের যে অঙ্গীকার, তার সার্থকতা কতটুকু পেয়েছি সেটাই এখন দেখার বিষয়। তিনি বলেন, ঐকমত্যের আলোচনার গতি আশানুরূপ নয়। রাষ্ট্রের প্রতি সকল পক্ষের দায়িত্ববোধ আরও দৃঢ় হওয়া প্রয়োজন। অগ্রগতির দরকার বাস্তবায়নের। আলী রিয়াজ আরও বলেন, কমিশন জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রকাশের যে প্রতিশ্রুতি দিয়েছে তা কতটা বাস্তবায়িত হবে সে বিষয়ে আশঙ্কা থেকেই যায়। চলমান এই সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। আমরা আশা করেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না, তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। কতগুলো জিনিস তো স্পষ্ট, যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা আমরা নিশ্চিত করতে না পারি,
সংবিধানের সংশোধনীর ক্ষেত্রে গত 53 বছর আমরা যে ধরনের ব্যবস্থা দেখেছি, কেউ কেউ কে ছেড়ে খেলা বলেও বর্ণনা করেছেন। ভবিষ্যতে সেটা আমাদের কোনো না কোনো ভাবে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যেন কোন রকম সংবিধান সংশোধনী না হয়, এটা নিশ্চিত করা দরকার। দর্শক, ঐকমত্য কমিশনের বৈঠকের পর এখন ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং এ অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সিরাজ মিয়া উনি এখন মঞ্চের পক্ষ থেকে। বন্ধুরা, সাথীরা, সাংবাদিক বন্ধুরা, আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে বিপ করেছে। আমি অন্য কিছু একই কথা বারবার উচ্চারণ করতে চাই না। আমি আপনাদেরকে উচ্চকক্ষের বিষয়ে একটা কথা বলতে চাই। আমরা জাতীয় সমাজতান্ত্রিক দল দীর্ঘ আমরা আমাদের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে স্ট্রাকচার নিয়ে আজকে স্পষ্ট করে বলেছি, আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করি পার্লামেন্টে উচ্চকক্ষ হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এবং সেই দ্বিকক্ষের উচ্চকক্ষ যেটা হবে সেইটাতে 200 সদস্য হবে। কারা? আপনারা সাংবাদিকেরা, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, বাংলাদেশের শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষ, যাদের কোনো রাজনৈতিক অধিকার কর্তৃত্ব নাই, যাদের কোনো পলিটিক্যাল রোল নাই, তাদের পলিটিক্যাল রোল নিশ্চিত করার জন্য আমরা এই দ্বিকক্ষ চাচ্ছি। আমরা আপনাদের সমর্থন আশা করব। আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে বলেছে, আরো রাজনৈতিক দল আছে, আপনাদের কারো আমি সময় নষ্ট করতে চাই না। আপনাদের সকলকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ আপনাদের অপেক্ষা করবার জন্য। আজকে প্রথম পর্বে আলোচনা হয়েছে যে বাংলাদেশের কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, তারপরে হচ্ছে আপনার পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন যেটাকে বলে, যেটার মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়োগ দেওয়া হয়। মোটা দাগে এরকম অনেকগুলো কমিশন আছে, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন। এই কমিশনগুলো নিয়োগের ক্ষমতা, এখতিয়ার কার কাছে থাকবে? আমরা গত 16 বছরে দেখেছি এক ব্যক্তি এবং এক দলের কাছে এই এখতিয়ারটা থাকবার কারণে কি কি জটিলতা তৈরি হয়েছে। যাচ্ছে তাই করে আপনার সার্চ কমিটি আইন করবার মধ্য দিয়েও যা করেছে সেটা আরেকটা নাটক ছিল। তো সেখানে প্রশ্নটা ছিল যে এনসিসি নামক একটা প্রতিষ্ঠান যেটা প্রস্তাব করা হয়েছিল, যেটার সাথে বিএনপি সহ অনেক দল একমত হয় নাই। পরবর্তীতে একটা রিভাইজড প্রস্তাবনা আজকে দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে, যে একটা বডি থাকবে যেই বডিটা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেবে, যেখানে দল, দলীয় সরকার, দলীয় নেতা এবং এই দলীয় পরিবারের কোনো পার্মানেন্ট ক্ষমতা থাকবে না। এবং মোটা দাগে রাজনৈতিক দলগুলো সবাই এরকম একটা বডি চায়। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি এবং স্থানীয় সরকারের ভোটের দাবি তুলে জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিতাড়িত আওয়ামী লীগের কারো বিএনপিতে জায়গা হবে না। এদিকে কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের সাথে আওয়ামী লীগ কর্মী জড়িত দাবি করে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, পতিত স্বৈরাচার দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রাজনীতিতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্ট মইনুল হাসানের। পুরনোদের সদস্যপদ নবায়ন ও 1 কোটি নতুন সদস্য সংগ্রহের ঘোষণা দিয়ে সারা দেশে চলছে বিএনপির ব্যাপক সাংগঠনিক কার্যক্রম। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রমনা থানা বিএনপির এই কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কোনো দুর্বৃত্ত যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। এখানে বেশি বেশি আপনারা নেবেন যে কাদেরকে আপনারা সদস্য করছেন। প্রয়োজন পড়লে সদস্য হবে না কেউ, কিন্তু খারাপ লোক সদস্য করা যাবে না। একটা কথা মনে রাখতে হবে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। তিনি অভিযোগ করেন, এক এক সময় এক এক দাবি তুলে একটি মহল জাতীয় নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে। আনুপাতিক পিয়ার সিস্টেম, আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে
এই জাতির সর্বনাশ করতে যাচ্ছে। এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার থেকে ৩৬ দিনের কর্মসূচি শুরু করতে যাচ্ছে বিএনপি। নয়াপল্টনে এর প্রস্তুতি জানাতে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পলাতক স্বৈরাচারের দোসররা নানা অপকর্ম করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের ঘটনা তারা আরও বিভিন্ন জায়গায় করেছে এবং যার প্রমাণ তো একটা নয়। আপনারা দেখেছেন শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু দোসররা যে ভিতরে আছে, প্রশাসনে আছে, বিভিন্ন সেক্টরে আছে। আমি অবিলম্বে মুরাদনগরের যে এই যে নোংরা এবং বাজে যে ঘটনাটি ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবির আমি জোর দেব। চালের দাম বৃদ্ধি, অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত সরকারের পক্ষেই সম্ভব দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিচারিক আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা আইন মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দিয়ে আপিল বিভাগের ২০১৮ সালের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে ওই আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত। বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রিভিউ আদেশে রোববার এই সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ। এই আদেশের ফলে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের রিট চলতে আর কোনো বাধা নেই। রিভিউকারী আইনজীবী বলেন, নির্বাহী বিভাগের কাছে বিচার বিভাগের ক্ষমতা ছাড়তে রাজি না হওয়ার কারণেই সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল। যা নাকি রিট ফুল মাননীয় আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে ৩রা জানুয়ারি ২০১৮ তারিখে যে আদেশটি গ্রহণ করেছিলেন জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে, সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছেন। একই সাথে নিম্ন আদালতের যে শৃঙ্খলা বিধি আছে তা এই ইন দ্য মিন টাইম যে সময় আছে সেটি কার্যকর থাকবে এবং একইভাবে আমাদের হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে, এই শুনানি যথাযথভাবে চলবে। এই ৩টি আদেশের মাধ্যমে আজকের এই রিভিউ পিটিশনটি নিষ্পত্তি করা হয়েছে এবং লিভ গ্রান্ট করা হয়েছে। ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে অপহরণ, গুম করে ক্রসফায়ারের হত্যার অভিযোগে সাব্বির হোসেন চৌধুরী, আসাদুজ্জামান মিয়া সহ ৬২ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে বিএনপি। সকালে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেন বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান। পরে গণমাধ্যমকে তিনি বলেন, ২০১৫ সালে জনি জেলখানায় এক বন্ধুকে দেখতে যায়, সেখান থেকে তাকে অপহরণ করা হয়, পরে তাকে ক্রসফায়ারে হত্যা করা হয়। তার বন্ধু অ্যারেস্ট হয়েছে এটা দেখার জন্য তারা জেলখানায় গিয়েছিলেন। জেলখানা থেকে ওই দিন তাকে অপহরণ করা হয় এই ২০১৫ সালে। এই যে তাকে অপহরণ করলো, অপহরণের পরের থেকে তাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। তাকে গুম করে রেখে 2 দিন পরে অর্থাৎ 20 তারিখে, একদিন পরে 20 তারিখে ভোর রাত্রে 3টার দিকে তার বাড়ির সংলগ্নেই একটি পুকুর পাড়ে নিয়ে যায়, তাকে ক্রসফায়ারের নামে হত্যা করে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে উপদেষ্টা পরিষদের সভা। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থ উপদেষ্টার সাথে আলোচনার জন্য প্রস্তুত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সে লক্ষ্যে আয়কর, ভ্যাট এবং কাস্টমস বিভাগ থেকে ২০ সদস্যের কমিটিও গঠন করেছে তারা। বিকাল ৪টায় অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে বসবেন তারা। এদিকে দ্বিতীয় দিনের মতো চলছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সকাল ৯টার দিকে থেকে বিভিন্ন করাঞ্চল থেকে আসা সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়েছেন এনবিআর ভবনের প্রধান ফটকের সামনে। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না তারা। ঐক্য পরিষদের মহাসচিব জানান, এনবিআর সদস্যের মাধ্যমে আলোচনার আহ্বান করা হয়েছে। এদিকে কয়েকদিনের কর্মসূচিতে অচলাবস্থা দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে, তবে শাটডাউনের আওতামুক্ত আন্তর্জাতিক যাত্রী সেবা। ভবনের সামনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
মুশফিক, এনবিআর এর চলমান আন্দোলন নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমরা একটু বসি। ভাবনা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যারা আছেন তাদের মধ্যে কিন্তু কিছুটা স্বস্তি বিরাজ করছে, কারণ সকাল 11টা নাগাদ অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু তাদেরকে বৈঠকের জন্য ডাকা হয় এবং এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 20 জন সদস্য বিশিষ্ট একটা দল কিন্তু গঠন করা হয় এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। বিকেল 4টা নাগাদ কিন্তু অর্থ উপদেষ্টার সাথে তাদের একটা বৈঠক রয়েছে, সেই বৈঠকে অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু এরই মধ্যে রওনা হয়ে গেছেন। আর বেশ কিছু আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু এখানে এখনো অবস্থান করছেন এবং তারা জানিয়েছেন যে বৈঠক থেকে সর্বশেষ কি ঘোষণা আসে সেই ঘোষণা শুনে তারা এখান থেকে যাবেন। তবে অনেকেই কিন্তু এখনই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তারা বলছেন যে দীর্ঘ 2 মাসের অধিক সময়ে আন্দোলনের একটা সুফল পেতে যাচ্ছেন তারা, আজকে এমনটাই ধারণা করছেন অনেকেই। তারা বলেছেন যে আগামী মঙ্গলবার যেই বৈঠকটা হওয়ার কথা ছিল সেটা 2 দিন এগিয়ে যে এনেছে আলোচনার টেবিলে বসার জন্য, সেটাকে তারা খুবই ভালোভাবে দেখছেন এবং এটা থেকে ভালো একটা ফল আসবে বলে তারা আশা করছেন। এবং আমরা যেটা দেখেছি কিছুক্ষণ আগেও কিন্তু এনবিআর এর বেশ কয়েকজন সদস্য এই আন্দোলনের সাথে এসে একতা পোষণ করেছেন। ভাবনা জানিয়ে রাখতে চাই যে গতকালকে থেকে কিন্তু কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে আজকে দ্বিতীয় দিনের মতো। এর আগে প্রায় 2 মাস যাবৎ কিন্তু কলম বিরতি পালন করেছে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। আজকেও দেশের বিভিন্ন কর অঞ্চল থেকে কর্মকর্তা কর্মচারীরা, এনবিআর এর রাজস্ব কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু এসে এই মার্চ টু এনবিআর এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেটা কিন্তু পালন করছেন। এবং এখন আমরা দেখছি যে সকাল থেকে রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে তারা কিন্তু আন্দোলনে অংশ নিয়েছেন এবং তারপরে যখন ঘোষণাটা এলো আসলে বৈঠকের, তারা কিন্তু বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বললেই চলে। তবে তারা বলেছেন যে আন্দোলন থেকে এখনই তারা সরে যাচ্ছেন না, যদি তাদের আশানুরূপ তাদের যে 1 দফা দাবি রয়েছে যে এনবিআর এর যে চেয়ারম্যান তার অপসারণ এবং অন্যান্য যে দাবি দাবিগুলো আছে সেগুলো যদি মেনে নেওয়া হয় এবং তাদের যে বৈঠকটা সেই বৈঠকে যদি ভালো কিছু তাদের অনুকূলে যদি সিদ্ধান্ত আসে তারপরে তারা কিন্তু এই আন্দোলন থেকে সরে দাঁড়াতে পারে। এখনো পর্যন্ত সেই ঘোষণা আসেনি, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে অর্থ মন্ত্রণালয়ের সাথে যে তাদের বৈঠকটা সেই বৈঠকের পর পর্যন্ত। ভাবনা এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারীরা। এর ফলে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। পণ্য খালাস, শুল্কায়ন সহ অন্যান্য দাপ্তরিক কাজেও অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতিতে যাওয়ায় অফিসগুলো প্রায় ফাঁকা দেখা গেছে। এদিকে চট্টগ্রাম কাস্টম হাউসের আমদানি রপ্তানি পণ্য চালানের শুল্কায়ন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় দেশের প্রধান সমুদ্র বন্দরে আমদানি রপ্তানি কন্টেইনার পরিবহনও সম্পূর্ণ বন্ধ রয়েছে। চট্টগ্রামের 19টি ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি থেকে বন্দরে যাচ্ছে না কোনো রপ্তানি পণ্যবাহী কন্টেইনার। এর ফলে রপ্তানি কন্টেইনার না নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাচ্ছে জাহাজ। শনিবার প্রায় 120 একক রপ্তানি কন্টেইনার না নিয়ে জাহাজ ছেড়ে গেছে। এছাড়াও শনিবার রপ্তানি কন্টেইনার বন্দরে না পৌঁছানোয় আজ 1000 একরের বেশি রপ্তানি কন্টেইনার না নিয়ে 2টি জাহাজ ছেড়ে যেতে পারে বলে জানিয়েছেন আইসিডি সংশ্লিষ্টরা। অন্যদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে কাস্টমস কর্মকর্তারা কাজ না করায় আমদানি পণ্যবাহী কন্টেইনার বন্দর থেকে ডেলিভারি দেওয়া যাচ্ছে না, বন্দরে আসছে না রপ্তানি কন্টেইনারও। এদিকে বহির্নোঙরেও অপেক্ষায় আছে 120টি জাহাজ। ব্যবসায়ীরা বলছেন আন্দোলন চলমান থাকলে ব্যবসায়ী ভোক্তা উভয়ে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি আজ রবিবার দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। এতে দেশের স্থলবন্দরগুলোর কাস্টম হাউসে বন্ধ রয়েছে শুল্কায়ন কার্যক্রম। ফলে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে দিয়ে কোনো ধরনের আমদানি রপ্তানি হচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরেও আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগাম স্বাক্ষর করিয়ে রাখা কাগজপত্রের মাধ্যমে শনিবার কিছু পণ্য ভারতে পাঠানো হলেও আজ তাও বন্ধ। মায়ের অসুস্থতার পাশাপাশি নিজের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় সামলে আনিশা আরিফা এখন বাকি পরীক্ষাগুলো দিতে প্রস্তুত। আজ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। মায়ের হঠাৎ অসুস্থতায়
এইচএসসি পরীক্ষার প্রথম দিন সময় মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি রাজধানী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিশা আরিফা। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় তাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা সরকারের নজরে আসে। পরে শিক্ষা উপদেষ্টা জানান, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আরিশার বাদ যাওয়া পরীক্ষার বিষয়টিও পরে বিবেচনা করা হবে। কুড়িগ্রামের দুধকুমার, গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। গত এক সপ্তাহে শতাধিক পরিবার ভিটে মাটি হারিয়ে আশ্রয়হীন। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি MS সাগরের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। কুড়িগ্রামে প্রতি বছর নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে প্রায় ৫,০০০ পরিবার। এবছরও বর্ষা মৌসুমের শুরুতেই সর্বনাশা নদীর ভাঙনে উজাড় হয়ে যাচ্ছে ভিটেমাটি ও ফসলি জমি। দুধকুমার, গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ছে আর তীব্র আকারে নদী ভাঙছে। গত এক সপ্তাহে বল্লভের খাস, বেরুবাড়ি, কচাকাটা ও নারায়ণপুর ইউনিয়নের শতাধিক পরিবার ভিটেমাটি ও আবাদি ফসল হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভাঙন আতঙ্কে এসব এলাকার প্রায় ১০,০০০ পরিবার সহ স্কুল, মসজিদ, ঘরবাড়ি, জমিজমা সহ বিভিন্ন স্থাপনা। জরুরিভাবে ভাঙন রোধ করা না হলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে এসব এলাকার অধিকাংশ স্থাপনা। ৫-৭-৮ বছর বাড়ি ভাঙি, বন্যালি খুব অসুবিধা, এখনো নদী ভাঙনি আছে। দুধকুমার নদীর পশ্চিম পার এমন ভাঙনের অবস্থা হয়েছে যা আমরা বসত বাড়িঘর নিয়ে খুব বিপদে আছি। যেমন বন্যার সময় আমাদের বাড়িঘর টানা নিয়ে খুব একটু সমস্যা হয়, আমরা নৌকা পাই না, এটা বেরিবাদ নাই। আমাদের এটা আবেদন উপর মহলের, যাতে আমাদের এখানে এসে পরিদর্শন করে আমাদের নদীটা একটু বেরিবাদের ব্যবস্থা করে দেওয়া হয়। এখন যদি ব্যবস্থা না নেওয়া হয়, পরবর্তীতে আমাদের এখান থেকে চলে যাওয়া লাগবে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে দ্রুত জরুরি পদক্ষেপ নেওয়া হবে। জরুরিভাবে আমাদের কিছু জিও গাইড দিয়ে ভাঙন রোধ করা যায় কিনা সেই বিষয়টি দেখছি। আমাদের পর্যাপ্ত জনবল আছে, আমরা সেই জনবল নিয়ে আমরা প্রস্তুত আছি। বিভিন্ন জায়গায় যেখানে ভাঙন দেখা দিচ্ছে আমরা কাজগুলো বাস্তবায়ন করছি জরুরি ভিত্তিতে জিও গাইড দ্বারা। ভাঙন প্রতিরোধে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হয়ে গেল হিসাব বিজ্ঞান বৃত্তি প্রদান অনুষ্ঠান 2025। আশি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মাহমুদ ওসমান মিমাম। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মকসুদুর রহমান সরকার। অনুষ্ঠানে 14 জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি, হাকিম সুফিয়া বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের মেধা, সততা ও সমাজের প্রতি দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যাওয়ার উৎসাহ দেন। এবারে আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদে পোশাক মালিকরা বেশি থাকায় তারা নিজেদের সুবিধা আদায় করে নিয়েছে, এমন মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে, SME খাতের অযত্ন, অবহেলা ও অবজ্ঞা জাতির ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন বাংলাদেশ গড়তে SME খাতকে গুরুত্ব দিতে হবে। রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটা ভবন মিলনায়তনে আন্তর্জাতিক MSME দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর দেবপ্রিয় আরও বলেন, ব্যবসা বাণিজ্যে শুধু ঋণ পাওয়ার বিষয়টি আলোচনা হয়, কিন্তু শুল্ক কাঠামো আরও বেশি গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, শুধু সস্তা শ্রম দিয়ে বিদেশি বিনিয়োগ আনা যাবে না, প্রয়োজন ব্যবসা সহজীকরণ ও বন্দর সমস্যার সমাধান। মধু মাসে খেলে ফল, শরীর হবে সবল, এই স্লোগানে অনুষ্ঠিত হল স্বেচ্ছাসেবী ও সমাজ কল্যাণমূলক সংগঠন KGC 97 এর ফল উৎসব 2025। লালমাটিয়ায় অস্থায়ী কার্যালয়ে উৎসবে অংশ নেন কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ 96-97 শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা। ফল উৎসবের আহ্বায়ক সামিট কমিউনিকেশনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফরহাদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন
কেজিসি 97 এর সভাপতি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জহিরুল ইসলাম জনি ও সংগঠনের সাধারণ সম্পাদক র্যানকন ইঞ্জিনিয়ার অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের সিইও ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম এবং এজেন্ট বাংলার বার্তা সম্পাদক শরীফুল ইসলাম। এছাড়া ফল উৎসবে ছিলেন বাংলাদেশ সিভিল এভিয়েশনের ডিরেক্টর গ্রুপ ক্যাপ্টেন আহসান হাবিব, খুলনা যুগ্ম ও জেলা জজ আরিফুল ইসলাম, গণপূর্তের উপসচিব সেলিম শাহনেওয়াজ, পাকিজা গ্রুপের হেড অফ HR ডক্টর মাসুদুর রহমান, শাওয়াল গ্রুপের MD ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, পারডেম জেনারেল হাসপাতালের ডাক্তার মাহমুদ সুলতান, আলাইটেক কর্পোরেশন লিমিটেডের ডিরেক্টর মাসুদ রানা, ইনফরম্যাক্স টেকনোলজি লিমিটেডের MD শীষ মেহেদী সহ কেজেসির সদস্যরা। মৌসুমী নানা ফলের সমাহার ও সংগঠনের সদস্যদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে ফল উৎসবটি। এবারে খেলার খবর। ঝঞ্ঝা বিক্ষুব্ধ ম্যাচে পর্তুগিজ দল বেনফিকাকে 4-1 ব্যবধানে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে প্রিমিয়ার লিগের দল চেলসি। অন্য ম্যাচে অল ব্রাজিলিয়ান দ্বৈরথে অতিরিক্ত সময়ের গোলে বোটাফোগোকে 1-0 গোলে পরাজিত করে শেষ 8-এর টিকিট পেয়েছে পালমিরাস। পরাগারমানের রিপোর্ট। নর্থ ক্যারোলিনার ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামের আশেপাশে বজ্রপাত সহ বৃষ্টিতে প্রায় 2 ঘন্টা পর খেলা শুরু হলে মাঠে শুরু হয় চেলসি ঝড়। সেই ঝড়ে উড়ে যায় বেনফিকা। এর আগেই অবশ্য খেলার 64 মিনিটে রিস জেমসের দুর্দান্ত ফ্রি কিক গোলে এগিয়ে ছিল ইংলিশরা। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে যোগ করার সময় অ্যাঙ্গেল ডি মারিয়ার পেনাল্টি গোলে বেঁচে ফেরে 1-1 সমতা। যোগ করার সময় বেনফিকার আর্জেন্টাইন মিডফিল্ডার জিয়ানলুকা প্রেস্তিনি লাল কার্ড পেলে 10 জনের দলে পরিণত হয় পর্তুগিজ ক্লাবটি। সেই সুযোগে 108 থেকে 117 এই 9 মিনিটে চেলসি ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বেনফিকা। ক্রিস্টোফার এনকুনকু, পেদ্রো এবং কিয়েরান দেসপুরি হল গোল 3টি করেন। তাতে 4-1 ব্যবধানের বড় জয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় এনসো মারেস্কার দল। শেষ 8-এ চেলসির প্রতিপক্ষ পালমেইরাস। এদিকে অল ব্রাজিলিয়ান লড়াইয়ে রিও ডি জেনেরোর বোতাফোগোকে 1-0 গোলে পরাস্ত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সাও পাওলোর পালমেইরাস। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল স্টেডিয়ামে একমাত্র গোলটি করেন পালমেইরাসের বদলি খেলোয়াড় পাউলিনহো। পরাগারমান, এটিএন বাংলা। বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে AFC নারী এশিয়ান কাপ বাছাই পর্বে মিশন আজ শুরু করবে বাংলাদেশ। ইয়াঙ্গুনের থুইন্না স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে ভালো ফল আশা করছে কোচ পিটার বাটলার। তাছাড়া বাছাই পর্বে বাধা পেরিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে খেলার ব্যাপারেও আশাবাদী কোচ। তবে ফিফা র্যাঙ্কিংয়ের 36 ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে কতটা সাফল্য পাবে টাইগার্সরা সেটা সময়ই বলে দেবে। গত 31 মে ইন্দোনেশিয়া এবং 3 জুন জর্ডানের বিপক্ষে ম্যাচের ফলাফল আশাবাদী করছে কোচ বাটলারদেরকে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয় ছাত্র জনতার মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে অভিযোগ নাহিদ ইসলামের। দেশ করতে জুলাই পদযাত্রা করবে এনসিপি। নির্দিষ্ট সময়ে জুলাই সনদ বাস্তবায়নের আশঙ্কা ডক্টর আলী রিয়াজের। ঐকমত্যের আলোচনার গতি আশানুরূপ নয়, রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান। সংখ্যানুপাতিক নির্বাচন স্থানীয় সরকার ভোটের অজুহাতে সংকট সৃষ্টির ষড়যন্ত্র চলছে মন্তব্য মির্জা আব্বাসের। পতিত স্বৈরাচার দেশে অস্থিতিশীলতার অপচেষ্টায় লিপ্ত অভিযোগ রিজভির। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে স্থবির দেশের কর কার্যক্রম। চট্টগ্রাম সমুদ্র বন্দর সহ প্রায় সব বন্দরের অচলাবস্থা, ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি। এবং কুমিল্লায় ধর্ষণের ঘটনায় 5 জন গ্রেপ্তার। গণপিটুনিতে গুরুতর আহত মূল হোতা ফজর আলী হাসপাতালে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।